শুনছেন সব সময় ভূত স্টেল অব তুর্য। আমি সঙ্গে আছি তুর্য চৌধুরী। আজ আপনাদেরকে শোনাবো নৈশ ভোজের নিমন্ত্রণে। গল্পটি লিখেছেন নাজমুস সাফায়েত, আর গল্প পাঠে আছি আমি তুর্য চৌধুরী, নাজমুস সাফায়েত এবং মেহেদি হাসান। তাহলে আর দেরি নয়, চলুন শুনি নৈশ ভোজের নিমন্ত্রণে। আজ বৃহস্পতিবার। আমি সাফায়েত, অনার্স তৃতীয় বর্ষে উঠেছি। মাত্রই কিছুদিন আগে একটা সেমিস্টার শেষ করলাম, তাই হাতে এখন কিছুদিন অফুরন্ত সময় আছে বলাই যায়। বাসা থেকে বেশ কিছুদিন বেরোনোও হয় না। সারাদিন শুয়ে বসেই থাকি আর ফোন চালাই। আমার খুবই ক্লোজ বন্ধু শাহির, ভর্তি রোল নম্বর পরপর হয়, সেই থেকেই শাহিরের সাথে আমার খাতির। আসলে ওর বাসা আর আমার বাসা একই এলাকাতে হলেও মোটামুটি বেশ খানিকটা দূরত্বের কারণে ভার্সিটিতে ভর্তির আগে ওর সাথে আমার কখনো পরিচয় হয়নি। তো যাগে সে কথা। শাহির আজ আমাকে ওদের বাসায় দাওয়াত দিয়েছে ডিনারের। ডিনার শেষে রাতে একসাথে মুভি দেখব বলেও ঠিক করলাম। তো যেই ভাবা সেই কাজ। যেহেতু হাতে এখন অফুরন্ত সময়, ঠিক সন্ধ্যা 7টায় হাজির হলাম আমি শাহিরের বাসায়। বলে রাখা ভালো, আমি পূর্বে কখনো শাহিরের বাসায় যাইনি, এমনকি ওদের ফ্যামিলি মেম্বারের সাথেও আমার পরিচয় নেই। প্রথম দিন যেহেতু বন্ধুর বাসায় গেলাম, তাই সাথে করে শাহিরের প্রিয় নিতাই কাকুর রসমালাই কিনে নিয়ে গেলাম। তো শাহির তো আমাকে দেখা মাত্রই বলে উঠল, আরে বন্ধু, এতক্ষণ লাগে আসতে? সেই বিকালে না আসার কথা? হেঁটে আসলেও তো মাত্র 1 ঘন্টার বেশি লাগার কথা না। আসো আসো, ভিতরে আসো। আরে বন্ধু, বাসা থেকে বেরোতে একটু লেট হয়ে গিয়েছে। তোমার বাসার সবাই কেমন আছেন? হ্যাঁ, সবাই ভালো। এই তো বন্ধু, এটা আমার বড় ভাইয়া। আমি সালাম দিলাম এবং কুশল বিনিময় করলাম। ভেতরে গিয়ে আঙ্কেল আন্টিদের সাথেও কথা বলতে বলতে প্রায় রাত 9টা বেজে গেল। ডিনার টাইম। টেবিলে সবাই একসাথেই বসে পড়লাম, খাওয়াও শুরু করলাম। খাবার সময় একটা তরকারির বাটিতে আমার চোখ বেশ আটকে গেল। কেমন যেন অদ্ভুত রেসিপি। মাছ, আবার মাংস, মানে মাছ এবং মাংসের সংমিশ্রণে রান্না করা, সাথে লাল রঙের ঝোল। কৌতূহলবশত শাহিরকে জিজ্ঞেস করে ফেললাম, বন্ধু, এটা কিসের তরকারি? প্রশ্নটা করতেই খাবার টেবিলের সবার স্বাভাবিক মুখটা কেমন যেন অস্বাভাবিক লাগতে শুরু করলো। সবাই আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে বিরক্তি নিয়ে তাকালো। হঠাৎ শাহির আমার কানে ফিসফিস করে বলল, বন্ধু, আমাদের পরিবারের খাবার সময় কেউ কথা বলাটা পছন্দ করে না। চুপচাপ খেয়ে নাও। আমি চুপচাপ খেয়ে শাহিরের রুমে চলে গেলাম। ও রুমে ঢুকতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। দেয়ালের দিকে তাকিয়ে আমি ভীষণ রকম অবাক হয়ে গেলাম। দেয়ালে অনেক অদ্ভুত আঁকিবুকিতে ভরা, যেন আমি কোনো বদ্ধ জেলখানাতে ঢুকে পড়েছি। আর দেয়ালে কারো উপর অত্যাচারের প্রতিচ্ছবি আঁকা তার নিজ হাতে। কিছু কিছু আঁকিবুকির আগামাথা কোনোটাই আমার মাথায় ঢুকলো না। মানুষের মতো দেখতে কেমন সব জীবজন্তুতে ভরা। এগুলো দেখে আমি একটু ঘাবড়েই গিয়েছিলাম বটে। তারপর শাহিরকে বললাম, বন্ধু, এগুলা কিসের কি? আরে ওগুলা কিচ্ছু না, আমি অবসর সময় যখন কাজ পাই না তখন এগুলা করি। তোমার মা বাবা এরকম উদ্ভট আঁকিবুকি দেখে তোমাকে কিছু বলে না? আরে না, তারা সব কিছু জানে।
আর ছাড়ো তো সব কথা, তার থেকে বরং আসো আমরা মুভিটা দেখার প্রস্তুতি নিই। তো যেই কথা সেই কাজ। শাহিরের বিছানার অপোজিটে একটা বিশাল সাইজের অ্যান্ড্রয়েড টিভি দেওয়ালে টাঙানো। তো শাহির পেন ড্রাইভ থেকে একটা মুভি চালু করলো আর হালকা আলোর একটা ডিম লাইট জ্বালালো রুমে। আমরা গিয়ে ওর বিছানায় বসে পড়লাম। আরে বন্ধু, এটা কি মুভি? আরে বন্ধু, এটা সারপ্রাইজ, দেখোই না মুভিটা, মজা পাবা অনেক। তুমি কি আগে দেখেছো মুভিটা? হ্যাঁ, তবে সম্পূর্ণটা কখনো দেখা হয় নাই। আজ নয় তোমার সাথে পুরো মুভিটা শেষ করে ফেললাম। তো আমরা মুভি এনজয় করতে লাগলাম। মুভি দেখলাম একটা ফ্যামিলিকে নিয়ে শুরু হলো, যারা সবাই অনেক মিলেমিশে থাকে। হঠাৎ আমার মনে হলো আমার ডান পাশের সাইড থেকে বারান্দার গ্রিলের ওখানে কেউ একজন আমাদের সাথে মুভি দেখছে। আমি সাথে সাথে ওদিকে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা অলরেডি বাসার 3 তলায় আছি, আর এখন রাত 12টা বাজে। এই সময় চোর ডাকাত ছাড়া তো কেউ আসবার কথা না। তাহলে কি চোর? বিষয়টা আমি শাহিরকে জানাতেই শাহির বলল, মুভি দেখার সময় একদম চুপ, এতে মনোযোগ নষ্ট হয়। আমিও চুপচাপ মুভি দেখতে শুরু করলাম। হঠাৎ মনে হলো রুমের ভেতর আমি বাদেও আরো একাধিক মানুষ রুমের ভেতর মুভি দেখছে আর ফিসফিস করে বলছে, মুভি দেখার সময় একদম চুপ, এতে মনোযোগ নষ্ট হয়। আমার রীতিমতো অনেক অস্বস্তি ফিল হতে লাগলো। মুভির প্রতি আমার বিন্দুমাত্র মনোযোগ নেই, অথচ শাহিরের এসবে কোনো ভ্রুক্ষেপই নেই। ও ওর মতো মনোযোগ দিয়ে মুভি দেখেই যাচ্ছে। তবে আমি না পেরে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। ফোনটা হাতে নিয়ে এক্স্যাক্টলি কয়টা বাজে দেখার জন্য ফোনের স্ক্রিন অন করতেই চোখে পড়ল পরিচিত একটা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ। আরে, এটা তো শাহিরেরই ভয়েস মেসেজ। 1 ঘন্টা আগেই আমাকে পাঠিয়েছে। বন্ধু, তোমার জন্য কত আয়োজন করলাম, সেই বিকেল থেকে তোমার জন্য অপেক্ষা করছি, অথচ তুমি আসলে না। এটা আমি তোমার থেকে আশা করিনি বন্ধু। অন্তত একটা মেসেজ তো দিয়ে জানাতে পারতে যে তুমি আসতে পারছো না। এই মেসেজটা শুনে রীতিমতো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার মাথা কাজ করছে না। আমি তাহলে এটা কোথায় আসলাম? এই তো শাহির আমার সামনেই বসে মুভি দেখছে। তাহলে এই মেসেজ, এটা কিভাবে সম্ভব? না না, এ হতে পারে না। নিশ্চয়ই কিছু একটা অনর্থ হতে চলেছে আজকে। এটা ভাবতে ভাবতে আমি বিছানা থেকে দূরে চলে গেলাম, দেয়ালের কাছে। তখন আমার চোখ পড়ল দেয়ালের দিকে। আমি রুমের আশপাশে ও উপরে ভালোভাবে তাকিয়ে দেখি রুমে কোনো ডিম লাইটই নেই। তাহলে রুমের এই আলো? আমি দেয়ালের দিকে তাকিয়ে দেখলাম আলোগুলো দেয়ালের সেই উদ্ভট আঁকিবুকি করা চিত্রকর্মগুলো থেকে বের হচ্ছে। কাছ থেকে ভালো করে না দেখলে বোঝা যায় না, কিন্তু এটা কোনো সাধারণ আঁকিবুকি ছিল না। নিশ্চয়ই এর পিছে কোনো ঐশাচিক সত্য লুকিয়ে আছে। আমি তৎক্ষণাৎ শাহিরের কাছে জিজ্ঞেস করতে যাব, কিন্তু অমনি শাহির মুভি দেখার মতো অবস্থায় টিভির দিকে তাকিয়েই বিকট জোরে চিৎকার করে হাসতে লাগলো। হাসি যেন তেন হাসি নয়, রীতিমতো আমার বুকে কম্পন ধরিয়ে হৃৎপিণ্ডটা যেন ছিটকে বাইরে বেরিয়ে আসবে। হাসির তীক্ষ্ণতা ও তীব্রতা এতই বেশি ছিল, আমি কোনো রকমে নিজেকে সামলে রুমের দরজার কাছে দৌড়ে গেলাম দরজাটা খুলবো বলে। কিন্তু দরজা খোলার সময়
আমার চোখে পড়ল অদ্ভুত একটা পরিচিত চিত্র। আরে, এটা তো মনে হচ্ছে আমি নিজেই। আমি বাসার নিচে বিকেলে যখন দাঁড়িয়েছিলাম মিষ্টির প্যাকেট হাতে নিয়ে, ঠিক সেরকমই একটা চিত্র। তাহলে কি চিত্রগুলোর উৎস এখান থেকেই শুরু? শাহির আবার মুভি দেখায় মনোযোগ দিয়েছে এবং পরিবেশটা অনেকটা শান্ত হয়েছে। আমি তখন আর একটু ভালো করে খেয়াল করলাম দরজার পাশের দেয়ালে আর কি কি আছে। একে একে আমার এ বাড়িতে প্রবেশ, সবার সাথে পরিচয়, আড্ডা দেয়া, একসাথে খাবার খাওয়া, বন্ধুর সাথে মুভি দেখতে আসা, সবকিছুই একে একে পেলাম। আমার মাথা রীতিমতো কাজ করা বন্ধ করে দিচ্ছে এসব দেখে। মনে হচ্ছে যে কোনো সময় জ্ঞান হারাবো। কিন্তু না, আমাকে জানতেই হবে এরপর কি আঁকা আছে দেয়ালে। রুমের 3 পাশের দেয়াল শেষ করে শেষ দেয়ালের সামনে আসলাম, যে দেয়ালটিতে টিভি টাঙানো ছিল। টিভিতে মুভি চলছে। শাহির এখনো একটানা মুভি দেখছে। আমি পেছন ফিরতে শাহিরির দিকে তাকাতেই রীতিমতো চমকে উঠলাম। 3-4 কদম দূরে সরে গেলাম দেয়ালটা থেকে। এ কি, শাহিরের চোখ কই? না আছে চোখের সাদা অংশ, না আছে চোখের মণি। ওর চোখ দুটো কেউ উপড়ে ফেলেছে। ফাঁকা চোখের কোটর দিয়ে অঝোর ধারায় রক্ত গড়িয়ে পড়ছে। আমি এই দৃশ্য দেখে আর নিজেকে সামলে রাখতে পারলাম না। দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম। কিছু একটাই পা বেঁধে মেঝেতে পড়ে গেলাম ধপাস করে এবং জ্ঞান হারালাম। কতক্ষণ কেটেছে ঠিক মনে নেই, হয়তো মিনিট 30। আমার জ্ঞান ফিরল। সম্বিত ফিরতেই আস্তে আস্তে চোখ খুলতেই দেখি চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি কোথায় আছি, কয়টা বাজে, কিচ্ছু জানি না। ফোনটাও তখন তাড়াহুড়ো করে শাহিরের রুমে ফেলে এসেছি। এখন কি আবার তাহলে যাব ওই নারকীয় পৈশাচিক রুমটাতে? একটু থেমে বুকে সাহস সঞ্চয় করলাম। দূর থেকে ওই রুমের খোলা দরজায় আলো দেখা যাচ্ছে। আমি আস্তে আস্তে রুমে প্রবেশ করলাম। দেখলাম বিছানার পাশেই ফোনটা পড়ে আছে। তবে বিছানার উপর দেখা যাচ্ছে না। বিছানার বড় সাইড মিরর ছিল তো, ওদিকে মুভি চলছেই মুভির মতো। আমি ধীরে ধীরে রুমে প্রবেশ করলাম। ফোনটা হাতে নিতেই চোখ পড়ল বিছানার দিকে। দেখেই আমি ওখানেই ভয়ে আতঙ্কে বমি করে দিলাম। আমার আর সহ্য হচ্ছে না কোনো কিছু। আমি দেখলাম বিছানার উপর গলিত পচা লাশ বসে আছে, যার শরীর থেকে বিকট দুর্গন্ধ ছড়াচ্ছে। লাশের কঙ্কালের হাড্ডিও বেরিয়ে গেছে। হাতের আর পায়ের হাড্ডি স্পষ্ট দেখা যায়। আমি আবার দৌড়ে রুম থেকে বেরিয়ে আসলাম। ফোনের ফ্ল্যাশটা জ্বালতেই দেখলাম আমি ডাইনিংয়ে। ঘড়িতে সময় রাত 2:13। আমাকে যে করেই হোক এই বাসা থেকে এক্ষুনি বেরোতে হবে। আমি দ্রুত ছুটলাম বাসার সদর দরজার দিকে। দরজার কাছে আসতেই, এ কি, এখানে দরজা কোথায়? এ তো একটা দেয়াল। আমার স্পষ্ট মনে আছে এইখানের দরজা দিয়েই আমি এই বাসায় ঢুকেছিলাম। তাহলে এখন দেয়াল কিভাবে? এটা কিভাবে সম্ভব? না না না, এটা হতে পারে না। আমি তখন অন্য কোনো দরজার খুঁজে ছুটলাম ডাইনিং এর এ প্রান্ত থেকে ও প্রান্তে। না, 3টা রুম ছাড়া বাইরে বের হবার আর কোনো দরজাই নেই। একটা তো শাহিরের রুম,
আঙ্কেল আন্টির, আরেকটা শাহিরের ভাইয়ের। তাহলে কি বাকি দুটো রুমের ভেতর বাইরে যাওয়ার দরজা খুঁজে পাবো? আমি আঙ্কেল আন্টিদের রুমের দরজার কাছে গেলাম। দরজাটা খুলতেই দেখলাম ধোঁয়াতে চারদিক ভরে গিয়েছে। কোনো রকম মুখে কাপড় দিয়ে রুমে প্রবেশ করলাম। প্রবেশ করতেই দেখি বদ্ধ রুমের বিছানার উপর সদ্য জ্বলন্ত কালো কুচকুচে দুটো লাশ পড়ে আছে। আমি নিজেকে সামলে আবার এক দৌড়ে রুম থেকে বের হয়ে আসলাম। আমার মনে হচ্ছে এখন আমি পাগল হয়ে যাব। আমি আর নিতে পারছি না। আমি এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আমার আর সাহসও হচ্ছে না এই রুমের আর কোনো অংশে পা রাখার। ডাইনিং এ আমি একটু বসলাম এক কোণে গুটিসুটি হয়ে। হঠাৎ আমার কানে আসতে লাগলো একাধিক আর্ত চিৎকারের শব্দ। আমার কানে যেন ত্রিশূলের মতো বিচ্ছে অশরীরী কিছু ফিসফিস আওয়াজ, যারা বলছে বেরিয়ে যাও, সময় অনেক কম, চলে যাও। আমি আঁতকে উঠলাম আচমকা। দ্রুত উঠে দাঁড়ালাম। আমি সিদ্ধান্ত নিলাম ভাইয়ার রুমটাতে প্রবেশ করব। আমি রুমটার কাছেও গেলাম। দরজা খুলতেই লাশের আলোয় দেখতে পেলাম একটা লাশ ঝুলছে সিলিংয়ে। লাশটার কোনো পায়ের পাতা ছিল না। আমি এবার ওখানেই বসে পড়লাম। আমার শরীরে আর কোনো শক্তি নেই। আমি হয়তো এখনই মারা যাব দম আটকে। হঠাৎ শুনতে পেলাম একটা গলা। কেউ একজন আমাকে ডাকছে। আরে, এটা তো শাহিরের গলা। ও আমায় নরম সুরে ডেকে বলছে, কি বন্ধু, ক্লাইম্যাক্সটা দেখবা না? কিছু সময়ের জন্য চোখ দুটো বুঝলাম আমি। মাথায় বিদ্যুৎ বেগে অসংখ্য চিন্তা ভাবনা আমাকে ছেয়ে ধরেছে। তবে সবকিছু ছাপিয়ে সর্বশেষ আমার মাথায় একটাই ভাবনা আসলো, যত যাই হয়ে যাক, যতক্ষণ দেহে প্রাণ আছে আমি এর শেষ দেখেই ছাড়ব। আমি চোখ দুটো খুললাম মনের ভেতর সাহস সঞ্চয় করে। তখন আমার মনে পড়ল দেয়ালের কথা। সেই শেষ দেয়ালটা তো দেখা হয়নি। হয়তো আমার সব কিছুর উত্তর আমি ওই দেয়ালটাতেই পাবো। আমি উঠে দাঁড়ালাম। আমি শাহিরের রুমের সামনে দাঁড়ালাম। এখনো রুমের ভেতর থেকে টিভির শব্দ আসছে। আমি রুমের ভেতরে ঢুকলাম। রুমে ঢুকতেই আমি যা দেখলাম ওটা আমি আমার জীবনে কোনো দিনও হয়তো স্মৃতির পাতা থেকে চাইলেও মুছে ফেলতে পারবো না। আমি দেখলাম বিছানার উপর সেম ভাবেই বন্ধু একভাবে টিভির স্ক্রিন বরাবর মাথা সোজা হয়ে আছে। কিন্তু শুধু মাথাটা বাদে দেহের প্রায় সকল অংশই পচে গলে নিঃশেষ হয়ে গিয়েছে। শুধু কঙ্কালগুলো দেখা যায়। আর গলার অংশ থেকেও আস্তে আস্তে মাংস খুলে খুলে পড়ছে, গলে পড়ছে। তার সাথে আছে রুম জুড়ে তীব্র মাংস পচা দুর্গন্ধ। আমি আমার মনের সর্বোচ্চ সাহসটুকু সঞ্চার করে নাকে পকেট থেকে রুমালটা গুজে এগিয়ে গেলাম টিভির ওই দেয়ালটার কাছে। কিন্তু এ কি, দেয়াল তো একদম ফাঁকা। কিচ্ছু আঁকিবুকি বা কোনো চিত্রই নেই দেয়ালে। আমি পাশের দেয়ালগুলোতে খেয়াল করে দেখলাম যত চিত্রকর্ম ছিল দেয়ালে সব রং সহ গলে গলে নিচে পড়ে গেছে। কিছু কিছু জায়গায় এখনো অবশিষ্টাংশ আছে যেখান দিয়ে আলো প্রতিফলিত হচ্ছে। এরই সাথে হয়তো আমার শেষ আশাটুকুও নিঃশেষ হয়ে গেল। আমি চরম হতাশা আর ক্লান্তি নিয়ে রুম থেকে বের হয়ে ডাইনিং এর দিকে যাব।
হঠাৎ পেছন থেকে আওয়াজ, কি বন্ধু, ক্লাইম্যাক্সটা দেখবা না? আমি পেছন ঘুরতেই টিভিটার স্ক্রিনের উপর চোখ পড়ল। সেই মুভিটা এখনো চলছে। মুভিটাতে আমি প্রথম দেখেছিলাম একটা হাসি খুশি ফ্যামিলির দৈনন্দিন হাস্যোজ্জ্বল কাহিনী। বাড়িতে একদিন একটা মেহমান আসে। আমি এই অবধি দেখার পর আর মুভি দেখার প্রতি মনোযোগ ধরে রাখতে পারিনি। আর এখন সেই মুভিটারই ক্লাইম্যাক্স চলছে। আমি দেখলাম পরিবারের সকল সদস্যরা মিলে অত্যন্ত হিংস্র ও নির্মমভাবে সেই অতিথিকে জ্যান্ত অবস্থায় ভক্ষণ করছে, একেবারে কামড়ে কামড়ে খাচ্ছে। এক একজন হিংস্র কোনো নরপশুর মতো জীবন্ত শরীর থেকে কামড়ে মাংস খুবলে খুবলে খাচ্ছে। আর সেই অতিথির ভয়ানক গগন বিদারী আর্তনাদে তারা আরো বেশি হিংস্র রূপ ধারণ করছে। আমি এই দৃশ্য দেখে নিজেকে আর স্থির রাখতে পারলাম না। এভাবে ভয়ানক মৃত্যুকে আলিঙ্গন করার থেকে আত্মহুতি দেওয়াই ভালো। হঠাৎ আমি শুনতে পেলাম চারদিকে রুম থেকে একাধিক পায়ের শব্দ। হ্যাঁ, আমার দিকেই আসছে সবাই। আমাকেও হয়তো এক্ষুনি ওরা ছিঁড়ে খুবলে খেয়ে নেবে। আমি উপায়ন্তর না দেখে সজোরে দৌড়ে গিয়ে ডাইনিং এর বাঁ পাশের দেয়ালে থাকা জানালার কাচটা একটা চেয়ার দিয়ে ভাঙলাম। আর মরিচা পড়া জানালার গ্রিলটাও সজোরে কয়েকটা লাথি দিতেই ভেঙে পড়ে গেল। আমি আর কিছু না ভেবেই 3 তলার উপর থেকেই ওই ভাঙা জানালা দিয়েই নিচে লাফ দিলাম। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। আমি কতদিন বেহুশ ছিলাম জানি না। আমি হসপিটালের বেডে নিজেকে আবিষ্কার করলাম। আমার হুঁশ ফিরতেই দেখি আমার সামনে শাহির। আমি ভয়ে চমকে উঠলাম, সাথে সাথে উঠে বসলাম ভয়ে। শাহির বলল, ভয় পেও না বন্ধু, আমি তোমার বন্ধু শাহির। গত পরশুদিন সকালে খবর পাই তোমাকে আমাদের ফ্ল্যাট থেকে কিছুটা দূরে নদী থেকে জেলেরা নাকি উদ্ধার করেছে। খবর পাওয়া মাত্রই আমি হসপিটালে আসছি। তোমার 2 দিন পর আজ জ্ঞান ফিরল। কি হয়েছিল তোমার বন্ধু? আমি এগুলো শুনে শাহিরের হাত ধরে কেঁদে ফেললাম। আমি কথা বলার মতো অবস্থাতেই ছিলাম না, তাই শাহির আমাকে তখনকার মতো একা ছেড়ে দিল। আমি সুস্থ হয়ে তার পরের দিনই বাসায় ফিরলাম। শাহিরকে নক করলাম বিকেলে মিট করতে, ওদেরই বাসার পাশে একটা রেস্টুরেন্টে। আমি আসরের নামাজটা শাহিরদের বাসার পাশের একটা মসজিদ থেকে পড়ে বেরোতে যাব, তখনই পেছন থেকে একটা হুজুর আমাকে ডাক দিলেন। তিনি বললেন, তোমার ব্যাপারে আমি সবই শুনেছি। আমি এই এলাকাতে প্রায় 24 বছর ধরে আছি। এখানে আগে একটা বিল্ডিং ছিল। আজ থেকে 15 বছর আগে একটা পরিবার বাস করতো এখানে। তাদের পরিবার ছিল 4 সদস্যের। পরিবারের ছোট ছেলেটা ছিল প্রতিবন্ধী, সারাদিন একটা রুমে বন্দি থাকতো। আর বড় ছেলেটা দ্বাদশ শ্রেণীতে পড়তো। একদিন ওদের বাসায় বড় ছেলের প্রিয় বন্ধু আসে বেড়াতে। বন্ধুটা বাড়ি থেকে বের হয়ে যাবার কিছুক্ষণ পর বড় ছেলের হাত পা বাঁধা ঝুলন্ত লাশ নিজের রুমে দেখতে পাওয়া যায়। সাথে সাথে নিচের তলার প্রতিবেশীরা খবর শোনা মাত্রই পুলিশে ফোন দেয়। পুলিশ আসার আগেই অস্বাভাবিকভাবে বিল্ডিংটাতে আগুন লেগে যায়। ওই বিল্ডিংয়ে যারা বাস করত সবাই পুড়ে মারা যায়, কেউ বেঁচে ফিরে না। মারা যায় সেই পরিবারের সবাই। ধারণা করা হয় ওই আগুনটা ছিল মনুষ্য সৃষ্ট। তবে এই রহস্য আজও অবধি উদ্ঘাটন করা সম্ভব হয়নি। নদীর একদম ধারে অবস্থান ওই বিল্ডিংয়ের।
ওই বিল্ডিংটা পরে কোনো এক বর্ষায় নদীগর্ভে বিলীন হয়ে যায়। যদিও বিল্ডিংটা নদী হতে অবস্থান ও কাঠামো অনুযায়ী এমনটা হবার কথা ছিল না। তারপর থেকে ওই বিল্ডিংয়ের শেষ অংশটুকুও নেই। তবে এখনও মাঝে মাঝে মানুষ বিভিন্ন রকম অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়, যেগুলি সবাই এখন মোটামুটি এড়িয়ে চলার চেষ্টা করে। এগুলো শুনে আমি হুজুরের থেকে বিদায় নিয়ে হাঁটা শুরু করলাম। আমার মাথায় অজস্র চিন্তা ঘুরপাক খাচ্ছে। এমতো অবস্থায় আমি শাহিরের সাথে আজকের মিট আপটা আর করতে চাচ্ছি না। আমি অজস্র চিন্তায় অন্য মনস্ক হয়ে বাসার দিকে অগ্রসর হলাম। পকেট থেকে ফোন বের করে দেখি 7টা মিসড কল। কল ব্যাক করতে গিয়েই শাহিরের ফোন আসলো। ফোন রিসিভ করে বলতে যাব অন্য কোনো দিন মিট করার কথা, ঠিক তখনই অপর পাশ দিয়ে ভেসে এলো সেই পরিচিত শাহিরের কণ্ঠস্বর। কি বন্ধু, ক্লাইম্যাক্সটা দেখবা?